সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 2 নিয়ে আলোচনা করছিলাম। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। আজকে আমরা পাঠ 6 থেকে 7 উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে জানব। আমরা প্রথমেই জানব যে জীব দু ধরনের হয়ে থাকে, এককোষী জীব এবং বহুকোষী জীব। তোমরা জানো অ্যামিবা হচ্ছে এককোষী জীব, যেটা তোমরা প্রথম অধ্যায়ে জেনেছ, এবং তাদের দেহের সকল জৈবিক কার্যাবলী এই একটা মাত্র কোষের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এবং যে সকল জীবের জীবদেহ অনেকগুলো কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। যেমন আমরা প্রাণী যারা আছে তারা হচ্ছে বহুকোষী জীব, এবং প্রাণীদের মধ্যে যেগুলো উন্নত প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যেগুলো উন্নত উদ্ভিদ তাদের দেহ বহুকোষী জীব। অনেকগুলো কোষ নিয়ে টিস্যু বা কলা গঠিত হয় এবং কাজের শ্রমবিভাজন দেখা যায়। এক এক ধরনের টিস্যুগুলো এক এক ধরনের কাজের সাথে জড়িত থাকে। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই টিস্যু কাকে বলে সেটা আমরা জানবো। একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে ভিন্ন বা অভিন্ন হওয়া সত্ত্বেও যদি একই রকম কাজ সম্পন্ন করে তখন ওই কোষের গুচ্ছকে টিস্যু বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তন ও আকৃতিতে ভিন্ন বা অভিন্ন হওয়া সত্ত্বেও, অর্থাৎ এই কোষগুলোর আকৃতি একই রকম হতে পারে অথবা ভিন্ন হতে পারে, যেটা আমরা একটু পরে জানবো। একই রকম বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি তারা একই ধরনের কাজের সাথে জড়িত থাকে তখন তাদেরকে টিস্যু বলা হয়ে থাকে। তাহলে টিস্যুর সংজ্ঞায় তোমরা মনে রাখবে যে কোষের গুচ্ছ হচ্ছে টিস্যু, এবং তাদের উৎপত্তি কিন্তু একই স্থান থেকে তারা উৎপত্তি লাভ করে, উৎপত্তির দিক থেকে একই রকম। তাহলে উৎপত্তির জায়গাটা একই রকম, কাজও একই রকম, কিন্তু তাদের আকার আকৃতি একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে। এই তিনটা কথা তোমরা মনে রাখবে যে উৎপত্তির দিক থেকে তারা একই রকম এবং তাদের কাজও হচ্ছে একই রকম। তাহলে ভিন্ন কি? আকৃতি এবং আয়তন ভিন্নও হতে পারে এবং অভিন্ন হতে পারে। তখন ওই কোষের গুচ্ছকেই বলা হচ্ছে টিস্যু। নিয়ে আলোচনা করছিলাম। উদ্ভিদ টিস্যু হচ্ছে উদ্ভিদে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু দু ধরনের। আমি এটা মুছে দিচ্ছি। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু হচ্ছে দু ধরনের। উদ্ভিদ টিস্যুতে আমি আলোচনা করছি যে টিস্যু দু ধরনের। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তাহলে আমরা বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কয় ধরনের পেলাম? উদ্ভিদের ক্ষেত্রে 2 ধরনের পেলাম,
ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কাদেরকে বলা হয়? যে টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হচ্ছে ভাজক টিস্যু। আর যে টিস্যু কোষগুলির বিভাজন ক্ষমতা নেই তারা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে প্রথমেই আমরা ভাজক টিস্যু নিয়ে আলোচনা করব, যে উদ্ভিদের যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু, অর্থাৎ বিভাজিত হতে পারে। তোমরা মনে রাখার জন্য ব্র্যাকেটে লিখতে পারো বিভাজন ক্ষমতা আছে, বিভাজন ক্ষমতা আছে, এটা তোমরা মনে রাখার জন্য ব্র্যাকেটে লিখে রাখবে। তাহলে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা আছে তাদেরকে বলা হচ্ছে ভাজক টিস্যু। তোমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, কি কি বৈশিষ্ট্য আছে তোমাদের পাঠ্য বইয়ে আছে বৈশিষ্ট্যগুলো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলিতে 1 নম্বরেই আছে যে এরা ক্রমাগত বিভাজিত হয়ে নতুন নতুন কোষ সৃষ্টি করে থাকে এবং টিস্যু সৃষ্টি করে। এই ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যপ্রস্থ বাড়ে। বিভাজিত হতে হতে উদ্ভিদ কি হয়? উদ্ভিদের দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি পায় এবং সবশেষে এই ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। এখন আমরা ভাজক টিস্যুর চিত্র আঁকবো। শিক্ষার্থীরা, আমরা ভাজক টিস্যুর ছবি আঁকার চেষ্টা করছি। আমি আশা করছি তোমরা আরো সুন্দর করে যত্ন নিয়ে আঁকবে বাসায় পেন্সিলের সাহায্যে, অথবা তোমরা আমার সাথে সাথেও আঁকতে পারো। এভাবে করে তোমরা ভাজক টিস্যু তোমরা চিহ্নিত করবে। নিউক্লিয়াস, আছে সাইটোপ্লাজম, এই যে তরলগুলো আছে, গোলাকার যে বস্তুটা ওটা হচ্ছে নিউক্লিয়াস, এবং বাইরে যে তরল পদার্থ আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং সবশেষে আছে কোষ প্রাচীর। তাহলে আমরা চিত্রে তোমরা নাম লিখবে, চিত্র ভাজক টিস্যু। তাহলে আমরা ভাজক টিস্যুর বিভিন্ন অংশ চিহ্নিত করলাম। আমি একটা মাত্র তোমরা দেখতে পাচ্ছ এটা কোষের গুচ্ছ, অর্থাৎ টিস্যু মানে অনেকগুলো কোষ, এবং এদের আকার আকৃতি দেখো, এদের আকার আকৃতি কিন্তু একই রকম। এরা একই উৎস থেকে উৎপত্তি লাভ করেছে, এদের আকার আকৃতি একই রকম এবং তারা একই ধরনের কাজের সাথে জড়িত। এরাই হচ্ছে টিস্যু। এবং ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা রয়েছে এবং এই টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যপ্রস্থে বৃদ্ধি পায় এবং ভাজক টিস্যুর উৎপত্তি ঘটিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ভাজক টিস্যুর ছবি আঁকতে পেরেছো এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব স্থায়ী টিস্যুতে। স্থায়ী টিস্যুতে আমি চলে যাব, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এখন আমি স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করব। স্থায়ী টিস্যু এই স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু উৎপত্তি লাভ করে থাকে এবং আসলে ভাজক টিস্যু পরিপক্ক হয়ে ম্যাচিউরড হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হয় এবং এই স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নেই।
উদ্ভিদ দেহে প্রায় সর্বত্রই স্থায়ী টিস্যু পাওয়া যায় এবং ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের বর্ধনশীল অংশ, বিশেষ করে উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগ। তোমরা জানো যে এই জায়গাটা খুব বাড়ে, বর্ধনশীল, ওইসব জায়গাতে ভাজক টিস্যু পাওয়া যায়। কিন্তু স্থায়ী টিস্যু উদ্ভিদ দেহে প্রায় সর্বত্রই পাওয়া যায়, অর্থাৎ ভাজক টিস্যুগুলো স্থায়ী ম্যাচিউর হয়ে পরিণত হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তোমাদের পাঠ্য বইয়ে স্থায়ী টিস্যুর সংজ্ঞাটা দেয়া আছে যে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে বলা হয়ে থাকে স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যু উদ্ভিদ দেহে প্রায় সর্বত্রই পাওয়া যায়। শিক্ষার্থীরা, এখানে আমি স্থায়ী টিস্যু আঁকার চেষ্টা করেছি, তোমরা আরো বেশি কোষ দিয়ে আঁকবে। এখানে যে কালো কালো যে বস্তুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস, আছে কোষ গহ্বর, এগুলো হচ্ছে কোষ গহ্বর এবং আগের মতোই আছে সাইটোপ্লাজম এবং বাইরে আছে কোষপ্রাচীর এবং স্থায়ী টিস্যু কোষপ্রাচীর বেশ পুরু হয়ে থাকে, পুরু অর্থাৎ মোটা হয়ে থাকে, এই জন্য এখানে এদের কোষপ্রাচীর মোটা বা পুরু হয়ে থাকে। আগের ভাজক টিস্যুতে আমরা নিউক্লিয়াস পেয়েছি, সাইটোপ্লাজম দেখিয়েছি, সেগুলো এখানে আছে এবং আমরা কোষপ্রাচীরও দেখিয়েছিলাম, তাও আছে, তবে স্থায়ী টিস্যু কোষপ্রাচীরগুলো পুরু হয়ে থাকে। এখন আমরা স্থায়ী টিস্যুর কাজ সম্পর্কে জানব। এই স্থায়ী টিস্যুগুলো উদ্ভিদের খাদ্য প্রস্তুত ও পরিবহনে সাহায্য করে থাকে এবং পাশাপাশি উদ্ভিদের দেহ গঠন এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে, অর্থাৎ খাদ্য প্রস্তুত করে এবং প্রস্তুতিত খাদ্য পরিবহনে সাহায্য করে এবং পাশাপাশি উদ্ভিদকে কি করে, দেহ গঠন করে এবং দৃঢ়তা প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের পাঠটি বুঝতে পেরেছ। এই চিত্রটা তোমরা চিহ্নিত করবে, এটা তোমাদেরকে আমি দিলাম, তোমরা বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে, নিজের চিত্রের নাম লিখবে, চিত্র, স্থায়ী টিস্যু, এখানে কোনটা কি অংশ তোমরা চিহ্নিত করবে, নিউক্লিয়াস, কোষ গহ্বর, নিউক্লিয়াস, কোষ গহ্বর, সাইটোপ্লাজম এবং পুরু কোষপ্রাচীর। আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ।